follow the Moskova down to goalkeeper. দেখুন দর্শক বন্ধুরা, এই হচ্ছে মস্কোভা নদী, বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এটা করেই ইউরি গ্যাগারিন গিয়েছিলেন মহাকাশে। মিরর লেন্স ক্যামেরা এবং বিশ্বের সবচেয়ে বড় এইরকম ক্যামেরা, যা আজ অবধি সবচেয়ে বড়। এখানে বিভিন্ন রাশিয়ান অ্যাস্ট্রোনটদের ছবি রাখা আছে যারা মহাকাশে পাড়ি দিয়েছিলেন। কিরে, কী খুঁজছিস? মহাকাশচারীদের খাবার দাবার কিভাবে নিয়ে যাওয়া হতো মহাকাশযানে। আমরা এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে। গুড মর্নিং। আজকে 31 তারিখ, 31শে জুলাই 2026। বাইরে রোদ ঝলমলে দিন মস্কোতে। আমি আমাদের এই হস্টেলটা, যেখানে আমরা 3 দিন রইলাম মস্কোতে, সেটাই ভালো করে দেখাইনি আপনাদের। এটা ছিল আমাদের ঘর, এটা দেখিয়েছিলাম। হ্যালো, এটা লম্বা করিডোর, দুদিকে ঘর, ডরমিটরিও রয়েছে। এগুলো ঘর, ওপাশেও ঘর রয়েছে, ডাবল বেডরুমও রয়েছে। ওনারা ইন্ডিয়ান ফ্রম তামিলনাড়ু। अभी पे हो? ये डॉर्म है ना? ওকে। এদিকে আরেকটা ডরমিটরি অ্যান্ড এখানে বুকশেলফ রয়েছে, আর এটা কমন এরিয়া, আড্ডা মারার জায়গা। এদিকে রিসেপশন, আর এদিকটা হচ্ছে কিচেন এবং ডাইনিং। এখানে ডাইনিং টেবিল রয়েছে, বাসন ধোয়ার জন্য এখানে সিঙ্ক রয়েছে। এখানে একটা ইলেকট্রিক কুকার হিটার রয়েছে, যেটা দিয়ে অমলেট করে নেওয়া যায়। আর এখানে মাইক্রো ওভেন রয়েছে। আনলিমিটেড চা কফি এগুলো তো ছিলই, জলেরও ভালো ব্যবস্থা ছিল। এই যে এখানে চা কফি রাখা আছে, এদিকে মশলাপাতি অনেক কিছুই রাখা আছে। আর এখানে দুটো ফ্রিজ আছে, যেখানে আমরা আমাদের খাবার দাবার রাখতে পারতাম। এখন আমরা চেক আউট করছি। ঘড়িতে সময় 10টা 40। আজকে প্রথমে যাব মস্কো সেন্ট্রাল স্টেশন। আজ রাত 11টা 20-তে আমাদের ট্রান্স সাইবেরিয়ান রেল, সেটা ধরবো। কিন্তু সারাদিন আজকে মস্কো ঘুরবো, অনেক কিছু করার রয়েছে, অনেক কিছু দেখানোর রয়েছে এখনও। সেই সব ঘুরে টুরে তারপর রাত্রিবেলা 11টা 20-তে ট্রেনে উঠবো। কিন্তু সবার আগে আমরা মস্কো সেন্ট্রালে গিয়ে আমাদের এই লাগেজগুলোকে ওখানে লকারে রাখবো, তারপর বেড়াতে বেরোবো। হস্টেলের একটা ব্যাপার তো বলাই হলো না, সেটা হচ্ছে ওয়াশরুম। দারুণ ক্লিন, কমন ওয়াশরুম, শেয়ার্ড টয়লেট এবং শাওয়ার জোন সবই দুর্দান্ত ক্লিন। বেসিনগুলো, অনেকগুলো বেসিন ছিল, অনেকগুলো টয়লেট ছিল, অনেকগুলো শাওয়ার কেবিন ছিল এবং গরম জল পাওয়া যাচ্ছিল ভালোই। দেখুন আজকে রোদ ঝলমল করছে মস্কোতে, নীল আকাশ, সাদা পেজা তুলোর মতো মেঘ। আরেকটা দিন মস্কো ভ্রমণের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আর আজকে রাত্রিবেলা যে ট্রান্স সাইবেরিয়ান রেলে আমরা চড়বো, সেই গল্প কিন্তু আসবে এর পরের পর্বে। আজকে সারাদিনের মস্কোর গল্প এই পর্বে। আগে একটু কফি খেয়ে নিই। রাশিয়ায় আর কোনো আমেরিকানের চিহ্ন নেই, একমাত্র এই কফিটা আমেরিকানো, এটুকুই। এই যে রাস্তাটা দেখছেন, এটা সাংঘাতিক হ্যাপেনিং একটা রাস্তা, মারোসাইকা স্ট্রিট। এর ওপরেই আমাদের হস্টেলটা ছিল। এখান থেকে দুটো মেট্রো স্টেশন খুব কাছে, একটা কিতাইগরাত, এখান থেকে জাস্ট 200 মিটার, আর এদিকে লিবিয়াঙ্কা। আমরা এখন লিবিয়াঙ্কাতেই যাচ্ছি। আপনারা যদি মস্কোতে কখনো আসেন, তাহলে এই স্ট্রিটের ওপরে প্রচুর হোটেল আছে, হস্টেল আছে, এগুলো দেখতে পারেন। ভাই গাড়িটা দেখ একবার, গাড়িটা দেখ। ফেরারি। ও হোয়াট এ কার! এটা পোরশে, ফেরারি নয়, পড়ছে। ইয়েস। আরও একটা কথা শেয়ার করি, আমার রোমিং প্রথম 24 ঘন্টা তো চালু হয়নি, তারপর দ্বিতীয় দিন থেকে চালু হয়ে গেছে এয়ারটেলের রোমিং, এবং তাতেও কিন্তু ভালোই চলছে। মানে প্রথম দিন যে ভয়টা পেয়েছিলাম, সেটা অতটা গভীর ভয়ের কারণ নয় আর কি। একটা দিন আপনাকে অসুবিধে ফেস করতে হবে যদি রোমিং করিয়ে আসেন, ইন্টারন্যাশনাল রোমিং। দ্বিতীয় দিন থেকে কিন্তু কোনো সমস্যা হবে না। এমনি তো সমস্যা হবে না, ঠিক আছে, কিন্তু ওই যে ব্যাংকের যে কার্ডটা, সেটা হবে না। সেটা এখানে স্নিলস নাম্বারই লাগবে। হ্যাঁ। আর আপনারা আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, আমি দেখিয়েছি যে কিভাবে স্নিলস নাম্বার এখানে করতে পারবেন, যেটা এখানকার আধার নাম্বারের মতোই। সেই রেজিস্ট্রেশন না হলে আপনি ব্যাংক কার্ড পাবেন না।
আর ব্যাংক কার্ড যদি না হয় তাহলে আপনাকে সব জায়গায় ক্যাশ ক্যারি করতে হবে। তাতে সমস্যা হচ্ছে ওই খুচরো সমস্যা হয়, এবং সবসময় ক্যাশ ক্যারি করাটাও আনসেফ। এই বাড়িটা সাধারণ লাগছে, কালারটা একটু খেয়াল করুন, কি যে সুন্দর লাগছে এই বাড়িটা। যারা আগের পর্বগুলো দেখেননি প্লিজ একটু দেখে নিন, তাহলে এই পুরো সিরিজটা আমরা কিভাবে এলাম, তারপরে এখানে কি কি অসুবিধে ফেস করলাম, এই সব কিছু বুঝতে পারবেন। এবং যদি আপনি একা উইদাউট এনি ট্রাভেল এজেন্ট ট্যুর কোম্পানি এই ট্যুরটা করতে চান, তার জন্য সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। আগের ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলছি, মস্কোতে এলে এই মেট্রো রেল আর ওপরের বাস, নাম্বার 1 মেট্রো রেল মানে অসাধারণ সুন্দর। আপনি মস্কোর যে কোনো কোনায় পৌঁছে যেতে পারবেন এই মেট্রোতে চড়ে। চলে এলাম কমসোমোলস্কায়া, এর পাশেই ইয়ারোস্লাভস্কি স্টেশন, যেখান থেকে রাত্রেবেলা আমাদের ট্রেন। আর এই স্টেশন থেকেই গতকাল আমরা গিয়েছিলাম সের্গিয়েভ পোসাদ, সেই ভিডিও দেখেছেন এর আগের পর্বে। কালকেই এখানে কীরকম অবস্থা ছিল, পুরো আকাশ কালো ছিল, বৃষ্টি ছিল, আর আজ দেখুন কি ঝলমল করছে। এটাই স্টেশন, এখানেই আমাদের মালপত্র রাখতে হবে। চলো, এখানে আবার স্টেশনে ঢোকার মুখে বেশ ভালো রকমের চেকিং আছে। সব জায়গাতে মেট্রো স্টেশনে বা রেলওয়ে স্টেশনে স্ক্যানার রয়েছে, তবে সবাইকে চেক করে না, আপনাকে দেখে মনে হলে তবে চেক করবে। আমাদের যেমনি এবার মেট্রোতে চেক করলো। স্টেশনের পাশে প্রচুর খাবারের দোকানও আছে, রেস্তোরাঁ রয়েছে, এবং এগুলো সস্তা। ওদিক দিয়ে সাবারবান ট্রেন, ওখান থেকেই গতকাল ট্রেন ধরে সের্গিয়েভ পোসাদ গিয়েছিলাম। আর এটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রেনের জন্য স্টেশনের এন্ট্রান্স। স্টেশনের ভেতরটা এই রকম, বাদিকে সব টিকিট কাউন্টার, সোজা গিয়ে ডান দিকে লকার, আর ওপরে ওয়েটিং লাউঞ্জ রয়েছে। এই মেয়েটা সাংঘাতিক হেল্প করলো লকার এর ব্যাপারে। ওখানে মেশিন রয়েছে, মেশিনে পে করতে হলো 950 রুবল লাগলো 8 ঘন্টার জন্য। ফেরটের সঙ্গে আলাপ হলো, ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, এগিয়ে এসে বললো তোমার চ্যানেল আছে। আমি বললাম হ্যাঁ। তো ওরা এখানে একটা ভিপিএন ইউজ করে, হাব ভিপিএন রাইট, সেটা এখন রেস্ট্রিক্টেড। যারা ইনস্টল করে রেখেছিল আগের থেকে তাদেরটা চলছে, ওর কাছে ইনস্টল করা আছে, ও আমার চ্যানেল দেখতে পাচ্ছে, আমি তো পাচ্ছি না। থ্যাংক ইউ, ওকে, সি ইউ, বাই। তো লকারে ঢুকে গেছে। লকারের কাগজটা রেখেছিস তো? ওটা হারালে কিন্তু গেল, ওটা হারালে তো মাল পাবো না। 160 নম্বর একটা। আচ্ছা, এখানে 3 ধরনের লকার আছে, স্মল, মিডিয়াম আর লার্জ। স্মল লকারেই আমাদের হয়ে গেল 950 রুবল নিল, অনেকটাই কস্টলি 8 ঘন্টার জন্য। তারপর আবার পার আওয়ার বেশি হলে আবার এক্সটেন্ড হবে। তো আমার মনে হয় 8 ঘন্টায় ঘুরে চলে আসবে। এখন বাজে 12টা বাজতে 20 মিনিট, মানে 11:30টার থেকে কাউন্ট কর। হ্যাঁ, 12:30, 7:30টার মধ্যে আমাদের ঘুরে আসতে হবে, হ্যাঁ, যেখানেই থাকি না কেন। আমার মনে হয় হয়ে যাবে। গোর্কি পার্ক যেতে গেলে এই স্টেশন থেকেই, মেট্রো থেকেই, মেট্রো ধরে 4টে স্টপ পরে রয়েছে একটা স্টেশন, অপ্তাবস্কায়া এরকম কিছু, অপ্তাবরিভস্কায়া এরকম কিছু। বড্ড জটিল নাম, কঠিন নাম। স্টেশনটার নাম হচ্ছে অক্তাবরিভস্কায়া, মানে দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে। তবে একইভাবে ওরাও যদি আমাদের শব্দগুলো উচ্চারণ করে, হ্যাঁ, যেমন ধরো আমার নাম পৃথ্বীজিৎ, হ্যাঁ, বা সেই বিখ্যাত পুণ্ডরীকাক্ষ পুরকায়স, তাহলে তো হয়ে গেল আর কি। কমলস্কায়া 5 নম্বর, এখান থেকেই ট্রেন ধরতে হবে। এখানে কিন্তু খুব কনভেনিয়েন্ট মানে একবার যদি আপনি মস্কোর হাব বুঝে যান তাহলে আর চাপ নেই, তেমন কোনো চাপ নেই। মানে এখন আমাদের যা অবস্থা হয়েছে, আমরা ইন্টারনেট নাও থাকে মস্কোর সিটি ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারবো একদম। ও, আরেকটা কথা বলা হলো না আপনাদের। আচ্ছা, এই যে লকারের জন্য পেমেন্ট করলাম, আমরা তো কার্ডে করলাম, কিন্তু ক্যাশেও করার অপশান রয়েছে। আচ্ছা, কোন দিকে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে, সেটা প্ল্যাটফর্মের সামনে সুন্দর করে লেখা আছে, রাশিয়ান এবং ইংরেজি দুটো ভাষাতেই।
নম্বর গেট দিয়ে এক্সিট করতে হবে এদিকে। এই স্টেশনটাও সুন্দর। আজকে কিন্তু আকাশ পরিষ্কার, সেই সঙ্গে প্রচুর হাওয়া, সেই জন্য যখন হাওয়াটা দিচ্ছে তখন একটু একটু ঠান্ডা লাগছে। এদিকে হাঁটতে হবে 400 মিটার, 7 মিনিট হাঁটা, যা ইয়ান্ডেক্স বলছে। আচ্ছা, গত পর্বে বলেছিলাম যে ইয়ান্ডেক্স খুব একটা ভালো কাজ করছে না। আসলে কি হয়েছে, আমরা যখন মুভ করছি তখন আমাদের পজিশন আপডেট হচ্ছে না, কিন্তু ইয়ান্ডেক্স রুটটা খুব সুন্দর বলে দিচ্ছে যে কত নম্বর গেট দিয়ে মেট্রোতে ঢুকতে হবে বা কত নম্বর গেট দিয়ে বেরোতে হবে, কোন দিকে যেতে হবে সেটা একবার ভালো করে দেখে নিচ্ছি, তারপর ওইটা ফলো করে করে যাচ্ছি। এখানে গোর্কি সেন্ট্রাল পার্ক তো রয়েছে, সেটা দেখবো এবং দেখাবো। সেই সঙ্গে পাশেই মস্কোভা রিভার। এটাই গোর্কি পার্কের পাঁচিল, আর এটা হচ্ছে গেট। তবে এটা মেন গেট নয়, এখানে লেখা রয়েছে, আমি ট্রান্সলেটর দিয়ে চেক করে দেখলাম, মেন গেট বন্ধ, রিনোভেশনের কাজ চলছে, সেই জন্য এখন এই গেট দিয়েই এন্ট্রান্স। ঢুকেই একটা পুল মতো রয়েছে, ঝিল, মানে একটা সাজানো গোছানো সি বিচের ভাইব দেওয়ার চেষ্টা হয়েছে আর কি। হ্যাঁ, কিছু বালি ফেলা হয়েছে, দেখ। হ্যাঁ, এবং কয়েকজন বেশ সুন্দর রোদ পোহাচ্ছে। বেচারারা অর্ধেক সময় রোদ পায় না। এটা চিলড্রেন্স পার্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে স্লিপ। হ্যাঁ, তুই স্লিপের সাইজ দেখ, মানে ওই সেই ওপর থেকে এই টানেল ধরে ঘুরে ঘুরে পড়বে, নামবে, পাওয়া যায়। সুন্দর বেশ সুন্দর পার্ক। এদিকে বাচ্চাদের সেই নাগরদোলনা রয়েছে। বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি হ্যাঁ, প্রচুর অ্যাক্টিভিটি, মানে প্রচুর ফ্যামিলি এসেছে। আজকে শুক্রবার, আজকে থেকে এখানে ছুটি রব, তো প্রচুর ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে। আজকে রাত থেকে আবার এখানে যত নাইট ক্লাব আছে সব জায়গায় ভরপুর পার্টি হবে। আমরা কলকাতাতেই আমাদের যে নাইট ক্লাব আছে সেগুলোতেই যাই না, তো সুদূর মস্কোতে এসে নাইট ক্লাব পার্টি অনেকেই করেন। না, এককালে আমি প্রচুর করেছি এইসব। হ্যাঁ, করে আমি কিন্তু লিটারেলি যাইনি। হ্যাঁ, তুই তো যাসনি আমি জানি, কিন্তু আমি তো প্রচুর পাবিং, ক্লাবিং, এভরিথিং করে হাঁপিয়ে গিয়ে এখন আর ক্ষান্ত দিয়ে দিয়েছি। এখন একটু চুপচাপ থাকতেই ভালো লাগে, অত নয়, অত হইচই ভালো লাগে। তো অনেকেই মস্কোতে আসেন এই নাইট ক্লাব এনজয় করার জন্য, তারা আসতেই পারেন শুক্র শনি এই দুরাত। এখানে প্রচুর নাইট ক্লাবে হই রই রই করতে পারবেন, তবে খরচ সাপেক্ষ। কিন্তু মেরি গো রাউন্ড রয়েছে এই যে, আর এদিকে গ্যারাজ মিউজিয়াম। এই গ্যারাজ মিউজিয়াম, আমি একটা ভুল বলেছি, যেটাকে গ্যারাজ মিউজিয়াম বললাম ওটা গ্যারাজ মিউজিয়াম নয়, ওটা WC মানে ওয়াটার ক্লজেট টয়লেট। গ্যারাজ মিউজিয়ামটা এই পাশে, ওখানে আসলে অ্যারো দিয়ে লেখা ছিল। এখান থেকে বেশ খানিকটা যেতে হবে, তো আমরা যাচ্ছি না ওইদিকে, কারণ ম্যাক্সিমাম জায়গায় পার্কের কাজ চলছে আর ঢুকতে দিচ্ছে না। প্রচুর ক্রেন রয়েছে ভেতরে। যে জায়গাটুকু লোকে এনজয় করছে সেটা এই পোর্শনটাই। আমরা একটু মস্কোভা নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করবো এরপর। কাঠবেড়ালিটার রংটা দেখুন, জল খাচ্ছে এখানে, চলে গেল। কাঠবেড়ালি দেখেছিলাম সবচেয়ে সুন্দর হাইড পার্কে লন্ডনে, তাই? হ্যাঁ, দারুণ সুন্দর কাঠবেড়ালি। ওখানে গেলে আপনার হাত থেকে বাদাম খাবে কাঠবেড়ালি। হ্যাঁ, নদীর দিকে যাওয়ার জন্য আমাদের প্রায় কিলোমিটার খানেক হাঁটতে হচ্ছে। পার্কের ভেতরে সব দিকের রাস্তা বন্ধ। আর একটা কথা বলে দিই, যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে মস্কো ঘোরেন তাহলে কিন্তু প্রচুর হাঁটার জন্য তৈরি থাকুন, একদম থাকবেন, এটা নাহলে কিন্তু হবে না। এখানে মেট্রো স্টেশনগুলো অ্যাক্সেস করতে গেলে অনেকটা করে হাঁটতে হয়, প্রচুর হাঁটাহাঁটি। কিরে, এদিক দিয়েও তো বন্ধ, ওদিক দিয়ে গিয়ে দেখুন এখানেও কাজ চলছে। এই যে এদিক দিয়েও আটকানো, ম্যাপ দেখাচ্ছে এই রাস্তা, এখন বাইরে দিয়ে যেতে হবে। একদম রাস্তার পাশ দিয়ে যে ফুটপাথ সেটা ধরে হাঁটছি। এই রাস্তা সোজা উঠে গেছে সামনেই মস্কোভা নদীর ওপরে যে ব্রিজ, সেখানে এই সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে, এই যে এটাই হচ্ছে গোর্কি পার্কের মেন গেট, কিন্তু এই কাজের জন্য ওটা বন্ধ এখন। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কন্টেম্পোরারি আর্ট মিউজিয়াম। সামনেই মস্কোভা নদী।
কি লাগছে একটু দেখুন জায়গাটা। এই ডান দিকে এই ব্রিজটা মস্কোভা নদীর ওপরেই। এখানে যদি পাবলিক ফেরি পাই তাহলে চড়বো। নদীর পাড়ে এরকম বাধাই করা রাস্তা, ও পাশে আরেকটা রাস্তা রয়েছে একদম পার ঘেঁষে, সেখানেই যাচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, এই হচ্ছে মস্কোভা নদী। দারুণ। পাবলিক ফেরি রয়েছে এবং পাবলিক ফেরি চড়ার চেষ্টা করব অবশ্যই। ঋত্বিজিৎ, হ্যাঁ, মস্কোভা নিয়ে তোমার কি মত? মস্কোভা আমার একটা অন্যতম প্রিয় ব্যান্ড স্করপিয়ন্সের একটা গান আছে, হ্যাঁ। সেটার থেকে মস্কোভা নদীর প্রথম আর কি আমি শুনেছিলাম আর কি পড়ার আগে। ঠিক ঠিক। সেটার লাইনগুলো হচ্ছে, ফলো দ্য মস্কোভা ডাউন টু গোর্কি পার্ক, লিসেন টু দ্য উইন্ড অফ চেঞ্জ অ্যান্ড আগস্ট সামার নাইট সোলজার্স পাসেস বাইস বারিড ফর দ্য পাস্ট ফর এভার, টেক মি টু দ্য ম্যাজিক অফ দ্য মোমেন্ট ফর এ গ্লোরি নাইট where the children of tomorrow dream away, wind of change. ও Follow the Moskova down to Gorky Park, listen to the wind of change. আর গাছ না, কপিরাইট আসবে, স্করপিয়নের গান। Right. এই গানটা, আর সেটা আমি সেই কিশোর বয়সে শোনা সেই গান, হ্যাঁ, আর একসঙ্গে গোর্কি পার্ক আর মস্কোভা নদী এটা দেখছি। ভাবা কাজেই যায়। এটাও সেই চিলড্রেন ড্রিম অ্যাওয়ে, যেমন আমারও সেই ছোটোবেলার একটা স্বপ্ন পূরণ হলো বলা যায় আর কি। একদমই তাই। তবে জলের কালারটা আমাদের একদম গঙ্গা নদীর মতো। হ্যাঁ, হালকা হালকা কচুরিপানা জাতীয় কিছু রয়েছে এখানে। এই দেখ, চল পাবলিক ফেরি সিস্টেম, চলো একটু চড়ে দেখি। চলো চড়ে দেখি। কোন একদিকে তো যাওয়া যাবে। হ্যাঁ, গেলেই হলো। আশা করা যায় এই কার্ডটা দিয়ে হয়ে যাওয়া উচিত। চল দেখি, যদি হয়ে যায় তো ভালো। বাসে হচ্ছে, ট্রেনে হচ্ছে, মেট্রোতে হচ্ছে। ট্রেনে হচ্ছে না, মেট্রোতে হচ্ছে, তাহলে পাবলিক ফেরিতেও হবে নিশ্চয়ই। কি লাগছে! এদিকে খাসা খাসা ক্যাফে ভাই, খাসা খাসা ক্যাফে। শুধু ক্যাফে না, রেস্তোরাঁও রয়েছে, বেশ দারুণ দারুণ রেস্তোরাঁ। কিছুর একটা শুটিং হবে নাকি? আচ্ছা, এটা মোটেও পাবলিক ট্রান্সপোর্ট নয়, এগুলো সব হচ্ছে চার্টার্ড, মানে আপনাকে টিকিট কেটে উঠতে হবে। 1 ঘন্টা ঘোরার জন্য এই জাহাজে খরচ হচ্ছে 1900 রুবল। পিছনের যেটা হ্যাঁ দেখা যাচ্ছে ও পাশে এসি, ওটা হ্যাঁ, ওটা 2500 রুবল পার আওয়ার। এই যে এখানে যেটা দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা ঘোরাবে 2500 রুবল। তো আমরা যেহেতু একটু বাজেটে আছে, অলরেডি অনেক খরচা হয়ে গেছে। আমরা নেদারল্যান্ডে যেটা ঘুরলাম বা ডেনমার্কে, সেগুলো তো এত কস্টলি ছিল না, সেগুলো সেগুলো তো অনেক কম কস্টলি ছিল। সেগুলো বোধহয় 20 ইউরো না, এই একই রকম ছিল। 20 ইউরো ছিল। হ্যাঁ, ওই রকমই ছিল। যাই হোক, এখন একটু আমরা বাজেটে চলি। হ্যাঁ, দুই বন্ধু নদীর পাড়ে এক ক্যাফেতে বসে কাপুচিনো সাটালাম। দারুণ। আহা, ওখানটাতেই নদী। কাপুচিনোটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই পরিবেশে বসে কাপুচিনো খাওয়াটা ঠিক হচ্ছে ব্যাপার। এখানে আমেরিকানো হচ্ছে 70 রুবল আর কাপুচিনো হচ্ছে 90 রুবল। নদীর পার থেকে একটা রাস্তা ঢুকে এসেছে গোর্কি পার্কে। এই যে যথারীতি চারিদিকে আটকানো, ওপাশে কাজ চলছে। নদীর পাড়ে দেখুন, এখানে খুব সুন্দর করে বাধাই করা একটা রাস্তা রয়েছে এই যে, আর এখানে গ্যালারি করা রয়েছে যেখানে মানুষজন বসে এনজয় করছেন এই নদী। কেমন লাগলো মস্কোভা? দারুণ।
এখানকার মানুষজন যেহেতু শীতপ্রধান দেশ, তাই রোদটাকে সাংঘাতিক এনজয় করেন। মানে রোদ পেলে সবাই সব কিছু ছেড়ে হ্যাঁ, রোদে নেমে পড়েন। মানে আমরা যেমনি গরমে জলে নামতে মানে হাঁকু পাকু করি, তেমনি এখানের মানুষজন রোদে নামতে একদম আকুলি বিকুলি করে থাকে। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে মিউজিয়াম অফ কসমোনটিক্স। প্রথম থেকে শুরু করে আজ অবধি রাশিয়ার মহাকাশ অভিযানের যাবতীয় সব কিছু রাখা রয়েছে ওই মিউজিয়ামে। ইউরি গ্যাগারিনের পোশাক অবধি রাখা আছে। সেই মস্কো আসলে এটা তো দেখাই উচিত নাকি? ইয়েস, অফকোর্স, মস্কো এলে এটা দেখাই উচিত। তার কারণ রাশিয়ায় প্রথম যারা স্পেস এটা করেছিল আর কি, ঠিক, প্রথম স্যাটেলাইট পাঠায় রাশিয়া, লাইকাকে পাঠিয়েছিল রাশিয়া। হ্যাঁ। ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশচারী যিনি রাশিয়ায়, হ্যাঁ। যিনি রাশিয়া থেকে গিয়ে মহাকাশে হেঁটেছিলেন। হ্যাঁ। হ্যাঁ, তো মিউজিয়াম অফ কসমোনটিক্সে অনেক কিছু রাখা রয়েছে। আমি জানি না ক্যামেরা অ্যালাউড কিনা, যদি হয়, এখানে তো সব জায়গাতেই ক্যামেরা অ্যালাউড, তাহলে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। এখান থেকে যেতে হবে ওই মেট্রো স্টেশনে, প্রায় 1.5 কিলোমিটার, 19 মিনিট লাগবে হেঁটে যেতে। তারপর মেট্রো নিয়ে VDHA বা VDNH এরকম একটা মেট্রো স্টেশন আছে, সেখানে যাব 7টা স্টপ পরে। তারপর সেখান থেকে 5 মিনিট হাঁটা, মানে মোটামুটি 40-50 মিনিট লাগবে পৌঁছাতে। এখন ঘড়িতে বাজে বলে দিচ্ছি 1:45। এই হলো মেট্রো স্টেশন VDNHA, আর এর পাশেই বেরিয়ে বাদিকে এইদিকে মিউজিয়াম অফ কসমোনটিক্স। এখানে দেখতেই পাচ্ছেন এই স্তম্ভটা করা আছে, আর ওপরে একটা রকেট। এখানে বাচ্চাদের নিয়ে মা বাবারা এসেছেন, মানে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য। প্রচুর বাচ্চা। এই মনুমেন্টটা দুর্দান্ত, যার উপরে রকেট। আর ওই পাশে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা টিভি টাওয়ার রয়েছে, বিরাট বড়। এখানে সাবেক সোভিয়েত ইউনিয়নের এটা একটা ট্র্যাডিশন ছিল, এই লম্বা লম্বা টিভি টাওয়ার। এই হচ্ছে মিউজিয়াম অফ কসমোনটিক্সের এন্ট্রান্স। এখানে লেখা রয়েছে মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনটিক্স, এই জায়গায় লেখা রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, ওদিকে যাব, ওদিকে রয়েছে VDNKH রিক্রিয়েশনাল সেন্টার, যেটা সারা বিশ্বের সবচেয়ে বড় এক্সিবিশন মিউজিয়াম এবং রিক্রিয়েশনাল কমপ্লেক্স, যেটা তৈরি হয়েছিল 1939 সালে। ওখানে যাব, রিক্রিয়েশনাল সেন্টারে। জানি না এখানে টিকিট লাগে কি না। ওয়াও, এখানে টিকিট হচ্ছে 500 রুবল করে, ভেতরে ক্যামেরা অ্যালাউড। ওয়াও, মস্কো এলে এখানে অবশ্যই আসবে। লাইকা মনে হচ্ছে না? না, লাইকার পরের দুটো কুকুর, বেলকা, রাইট, বেলকা আর স্ট্রেলকা। হ্যাঁ, এই দুজনকে পাঠানো হয়েছিল, তাদেরকে এখানে স্টাফিং করে রেখে দেওয়া হয়েছে। এটা স্পুটনিক, এই যে বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট, বৈকানুর কসমোড্রোম থেকে ছাড়া হয়েছিল 4 অক্টোবর 1957-এ রাত 10:28। বাই দ্য ওয়ে, এটা মডেল। যেটা অরিজিনাল স্পুটনিক, সেটা আর্থ অ্যাটমসফিয়ারে যখন রিটার্ন করেছিল পুরোপুরি চলে গিয়েছিল। সেটা এটা নয়, এটা জাস্ট মডেল। কিন্তু তাও কি সুন্দর করে সব রাখা, দেখুন। এই ওয়ার্ল্ড ফার্স্ট বায়োলজিক্যাল স্যাটেলাইট। এটা স্পুটনিকের পরে ছাড়া হয়েছিল 57-তে, নভেম্বর 3। আর এই স্যাটেলাইটের মধ্যেই লাইকাকে পাঠানো হয়েছিল, ফার্স্ট লিভিং ক্রিচার যে স্পেসে গিয়েছিল, সে হচ্ছে লাইকা। এবং সেটা ফিরবে না বলেই, হ্যাঁ, লাইকাকে যখন পাঠানো হয়েছিল তখন জানা ছিল যে ওটা আর ফিরে আসবে না লাইকাকে নিয়ে। ঠিক। যাই হোক, মানুষের গবেষণার স্বার্থে প্রথম শহীদ একজন কুকুর বলা যায় আর কি, হ্যাঁ, লাইকা, মহাকাশ গবেষণার স্বার্থে। মহাকাশ গবেষণার স্বার্থে। আর আমার সামনে এটা হচ্ছে মে 2058-তে, মে 15, 2058-তে ছাড়া আরেকটা স্যাটেলাইট, তৃতীয়। এবার দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, ভোস্তক। এই যে এটা করেই ইউরি গ্যাগারিন গিয়েছিলেন মহাকাশে। এটা অরিজিনাল। ওয়াও, ভেতরের কেবিনটা দেখুন। সেটাই দেখছিলাম।
ভাবতে অদ্ভুত লাগছে না? হ্যাঁ, এটা মহাকাশ পাড়ি দিয়েছিল এরকম একটা গোলাকার বস্তু, ভাবতে বেশ অবাক লাগছে আর কি। ঠিক। এখানে অ্যানিমেশনে সুন্দরভাবে দেখানো হচ্ছে যে কীভাবে গিয়েছিল মহাকাশযান। এই দেখুন, এই প্যারাশুট করে ফিরে আসছে ভোস্তাক 1, যার মধ্যে গ্যাগারিন ছিল। ভোস্তাক এক জায়গায় ড্রপ হয়েছিল, গ্যাগারিন আরেক জায়গায় হয়েছিল। এই যে লিকুইড প্রপেলেন্ট ইঞ্জিন, এটা রাশিয়া তৈরি করেছিল। এটার নাম হচ্ছে RD-107। এটা তৈরি করেছিল রাশিয়া 1954 থেকে 1957 মধ্যে। একজন মহাকাশচারী সেই সময় তার পোশাক পরে। এখানে গ্যাগারিন ফিরে আসার পর তার যে সংবর্ধনা, তার ভিডিও রয়েছে। এটা কিন্তু কোনো রকেট নয়, এটা হচ্ছে একটা ক্যামেরা, লং ফোকাস মিরর লেন্স ক্যামেরা, এবং বিশ্বের সবচেয়ে বড় এইরকম ক্যামেরা, যা আজ অবধি সবচেয়ে বড়। এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে মহাকাশচারীদের, তারা যা ব্যবহার করেছেন। এই পুরো ঘরটাতেই তাই। এখানে বিভিন্ন রাশিয়ান অ্যাস্ট্রোনটদের ছবি রাখা আছে যারা মহাকাশে পাড়ি দিয়েছিলেন। কিরে, কি খুঁজছিস? আমি রাকেশ রোশনের ছবিটা খুঁজছি। আরে রাকেশ রোশন না, রাকেশ শর্মা। সবসময় ব্যাঙ্গালোর কিন্তু করো না, মানুষ মাত্র ভুল হতেই পারে, সেই নিয়ে তামাশা করা বন্ধ করুন। তুই কি বলতে চাইছিস? কি বলছি না, মানে স্লিপ খেয়ে বেরিয়ে গেছে মুখ দিয়ে, সেই নিয়ে তুই একটা ক্যামেরার মধ্যে তামাশা করছিস আমাকে নিয়ে। আমি কোনো তামাশা করছি না। মাথা বোবো করছে নাকি? স্বাভাবিক ব্যাপার, মানে কেন? বিস্ময় লাগছে আর কি। মহাকাশ তো চিরকালই একটা অদ্ভুত বিস্ময়ের জায়গা, বিস্ময়ের ব্যাপার। মানে আমরা সব জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো, এমনকি হয়তো আন্টার্কটিকাও দেখিয়ে দেবো, কিংবা উত্তর মেরুও দেখাবো, দেখাতে পারবো হয়তো, কিন্তু এই একটা জায়গা দেখাতে পারবো না, মহাকাশ। এই নাসা শুনলেই আমার টেনিদার কথা মনে পড়ে যায় আর কি। মানে কেন? টেনিদার চারমূর্তির গল্প। ওই যখন ওরা ট্রেনে করে যাচ্ছিল, স্বামী ঘুটঘুটানন্দ নাক ডাকছিল, তখন পটলা বলছিল, ক্যাডা নাসা বাজায় ক্যাডা। এর ভেতরে এই দেখুন, এটাও একটা ওই স্পেস শিপ হ্যাঁ, আর কি। মানে এতে করেও অ্যাস্ট্রোনটরা গিয়েছিল। অবশ্যই। ও, এখান থেকে ভালো দেখা যাচ্ছে, ভেতরের চেম্বারটা দেখুন। কত মেধা, কত অর্থ, কত শ্রম জড়িয়ে আছে এগুলোর পেছনে, ভাবা যায় শিবাজি। এবং সেই জন্যই তো মানুষ আজকে এই জায়গায় পৌঁছেছে, তাই না? হ্যাঁ, কিছু মানুষ ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে উন্মাদনা করে মেতে রয়েছে, আর কিছু মানুষ এইসব কাজ দেখুন। করছে। হ্যাঁ, আজকে তুই ভেবে দেখ, যদি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার না করতেন তাহলে কি হতো? এটা কেউ ভাবে না। যদি গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার না না করতেন করতেন, তাহলে যদি কি? মাথার উপর লাইট। এবার এইখানে একটা ব্যাপার আছে, আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু, তারও কন্ট্রিবিউশন রয়েছে, তাই না? উনি তো বঞ্চনার শিকার, শুধুমাত্র ভারতীয় বলে ঠিক। ওনাকে বঞ্চনা করা হয়েছে। মানে মার্কনি এবং জগদীশচন্দ্র বসু, এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড রকমের কনফ্লিক্টিং, এবং এটা এখন দুজনকেই প্রমাণিত হয়ে গেছে যে জগদীশচন্দ্র বসু আগেই করেছিলেন এবং প্রেসিডেন্সি কলেজে সেই রেডিও দিয়ে ফায়ার করিয়েছিলেন গুলি। যাই হোক, তো তবে এইসব জায়গায় এসে আমার একটা হ্যাঁ একটা বই পড়েছিলাম, এক ভদ্রলোক ময়ূর কালবাগ, হ্যাঁ, তিনি অঘরি বলে একটা বই লিখেছিলেন। ও আচ্ছা, হ্যাঁ আমি জানি। হ্যাঁ, তিনি লিখেছিলেন যে ওই অঘরিরা নাকি মহাকাশের মধ্যে যখন তখন এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়ায়, মানে এত পরিশ্রম, এত মেধা, এত কিছুর কোনো প্রয়োজনই ছিল না। না, তোর মনকে তুই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারিস, হ্যাঁ, সেটা কোনো সমস্যা নেই। মনকে নিয়ে যেতে পারি। উনি মনের কথা লেখেননি, সরাসরি সেই কথাই লিখেছেন। সশরীরে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার, তাই না? যায়, মহাপুরুষরা যেতে পারে নাকি? এই তো আবার কন্ট্রোভার্সি। আমি কন্ট্রোভার্সি না, বইটাকেও পড়লে দেখতে পারবেন, বইয়ে সে কথা লেখা আছে, আমি যেটা বলছি। আমি কোনো কন্ট্রোভার্সি করিনি, করলে ওই ভদ্রলোক করেছেন। হ্যাঁ, অবভিয়াসলি ময়ূর কালবাগ। ময়ূর কালবাগ করে। আমি যেটা পড়েছি সেটা বললাম। তো যেটা আলটিমেটলি কথা, সেটা হচ্ছে যে কিছু মানুষ তাদের মেধা কাজে লাগিয়ে এইসব করেছে বলেই আজকে আমরা এই জায়গায়। তুই ভাব, ইলেকট্রিসিটি যদি আবিষ্কার না হতো, টেসলা যদি না আসতেন, তার গবেষণা যদি না হতো, তাহলে কি হতো?
মহাকাশচারীদের খাবার দাবার কিভাবে নিয়ে যাওয়া হতো মহাকাশযানে সেটা এখানে দেখানো রয়েছে। আর কিছু, হ্যাঁ এগুলো কি টুথপেস্ট? হ্যাঁ ওই ধরনেরই টিন ফুড। হ্যাঁ, ও কাঁটা চামচও নিয়ে যেত ভাব। অরবিট। এবার দেখুন এখানে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মডেল রাখা রয়েছে, এর মধ্যে ঢোকাও যাবে। চলো লাইনে দাঁড়াও। বাস্তবে তো আর কখনো পারবো না, দুধের স্বাদ গোলে মেটানোর মতো ব্যাপারে একটু ঢুকে কাজেই দেখবো এটা। চলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। চলো। আমরা এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে। ওটা টয়লেট। আর ওই যে ওটা জানলা, ওখান থেকে পৃথিবীটা দেখা যায়। কন্ট্রোল রুম। জিনিসপত্র রাখার জায়গা। হ্যাঁ এই যে খাবার দাবারগুলো রাখা রয়েছে। আর এই যে এটা শোয়ার জায়গা নাকি? না, এই জানলা যেখান দিয়ে পৃথিবী দেখতে পাবি, পৃথিবীটা দেখা যাবে। পৃথিবীটা দেখা যাবে যেখান দিয়ে। ঠিক। দুটো কুপন দিয়েছে গিফট হিসেবে আমেরিকানো খাওয়ার জন্য। মনে হচ্ছে হ্যাঁ মেলা। হ্যাঁ মনে হচ্ছে ব্রিগেডের জনসভা ভেঙেছে। যাই হোক দুর্দান্ত লাগলো এই মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনটিক্স। দারুণ দারুণ। যদি মস্কো প্ল্যান করেন এটাকে রাখবেন, আপনার বাচ্চাদেরও ভালো লাগবে। আর ভেতরে একটা সিমুলেশন রয়েছে, সেই সিমুলেশনে যদি ঢোকেন তাহলে ওই মহাকাশের ফিলিংসটা পাবেন, কিন্তু তার জন্য আরও 500 রুবল এক্সট্রা খরচা করতে হবে। চলো রাস্তা বেরো। এবার আমরা যাচ্ছি এই VDNKH রিক্রিয়েশনাল কমপ্লেক্সের দিকে। সামনে এখানে ট্রামও চলছে, লোকাল ট্রাম। এখানে লাইন রয়েছে, ওই দেখুন আসছে। পৃথিবীর সবচেয়ে বড় রিক্রিয়েশনাল কমপ্লেক্স। ওদিকে দেখ, লন্ডন আয়ের থেকেও বড় নাগরদোলা। তবে এই যে রিক্রিয়েশনাল সেন্টার, এই গেট, এই সব কিছু তৈরি হয়েছিল 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হচ্ছে সেই সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা জানেন রাশিয়া কিন্তু প্রথমে জড়ায়নি। জার্মানি যখন রাশিয়া আক্রমণ করলো, তারপর রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায়, আর ওটাই ছিল টার্নিং পয়েন্ট। যদি হিটলার রাশিয়া আক্রমণ না করতো তাহলে পৃথিবীর ইতিহাসটাই হয়তো অন্যরকম হতো। এদিকে অনেক পুরোনো আমলের রেসিং কার, গাড়ি এসব রাখা রয়েছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার সেন্ট্রাল প্যাভিলিয়ন। ওপরে ওই স্টার দেওয়া, প্যাভিলিয়ন নাম্বার 1। যাব ওখানে, কিন্তু তার আগে দুজনেরই সাংঘাতিক খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে, তারপর ওখানে যাব। এখানে অনেক কিছু অফার ছিল, কম্বো অফার। আমি ওই মেশিনে যা এলো অফার সব মেরে দিলাম। 1436 রুবলে এই খাবার দাবার এলো। এখানে বার্গার টার্গার রয়েছে। ভাই দেখ, একটা অ্যাপেল পাইও আছে, একটা বড় বার্গারও আছে। প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে বার্গারটা খাচ্ছি, রুটিটা কিন্তু অসাধারণ, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ রুটি দারুণ। ইউরোপ বেঁচেই আছে রুটির ওপরে। টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে রুটির জন্য। দারুণ খাওয়া হলো। এবার প্যাভিলিয়নটা দেখি। বিল্ডিংটা তৈরি হয়েছিল স্টালিনের সময়, 1950 থেকে 1954 মধ্যে। কত মানুষ এসেছে দেখুন। এখানে পুরো সার দিয়ে গাড়ি রাখা, বিভিন্ন সময় বিভিন্ন মডেল। এই যে, আর এখানে একটা লেনিনের মূর্তি রয়েছে। লেনিনের সমাধিটা এবার দেখা হলো না ভেতরটা। আমরা যেদিন ফিরবো সেদিন চেষ্টা করব। সেদিন সকালবেলা বোধহয় আমরা এখানে 9টা নাগাদ ল্যান্ড করব। তারপর রাত্রিবেলা 12 তারিখে আমাদের, 11 তারিখে রাত্রিবেলা বোধহয় 9:15 বা 9:35 ফ্লাইট, তাই না? ওরকম একটা সময়। সারাদিন সেদিনও সময় রয়েছে, সেদিনও লকারে মালপত্র রেখে ঘুরতে পারবো। সেদিন চেষ্টা করব লেনিনের সমাধিটা দেখার। আবার ওপাশে একটা বড় নাগরদোলা রয়েছে আর রোপওয়ে রয়েছে এখানে, সেগুলো চড়তে পারেন এখানে যদি আসেন। দেখুন কি সুন্দর করে বানানো। এটা কি বন্ধ না? বন্ধ, এখন এক্সিবিশন হলে এটা তখন খোলা হয়। এই প্যাভিলিয়ন নাম্বার 1 বিল্ডিংয়ের পেছন দিকে একটা দুরন্ত ফাউন্টেন রয়েছে, আর পেছনে একটা লাইভ শো কিছু হচ্ছে।
দেখুন দেখুন, এই রকম ফাউন্টেন আগে দেখেছেন কিনা বলুন। কি সুন্দর ফাউন্টেন! এটা তো একটা প্যাভিলিয়ন, এখানে আরও অনেক প্যাভিলিয়ন রয়েছে। এটা একটা, ও পাশে একটা, ওদিকেও রয়েছে। এবার স্টেশন ফেরত যাব, যেটা বললাম, ডলার ভাঙিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজ রাত থেকে শুরু হচ্ছে আমাদের ট্রান্স সাইবেরিয়ান রেল যাত্রা। সেই গল্প আসবে এর পরের পর্বে, অপেক্ষায় থাকুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরের পর্ব। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। টাটা। টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।